আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭৪ জন ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৮ জন মারা যায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাস সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের একরেখা জেদের কারণে চলমান আলোচনা কঠিন হতে পারে। খবর আল জাজিরার। এদিকে পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রতিবেদন, পাকিস্তানের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাদাগিরি করছে ভারত। আল জাজিরাকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি। এদিকে এসএসসির ফল প্রকাশ আজ জানা যাবে যেভাবে। আজ এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। দুপুর ২টা থেকে এই ফলাফল জানা যাবে। এই ফলাফলটি দেখতে হলে আপনাদেরকে educationresult.gov.bd নামক এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং সর্বশেষ জানাবো, ২২ বছরে সর্বনিম্ন চীনের পোশাক রপ্তানি বাংলাদেশের জন্য খুলেছে নতুন দুয়ার। যুক্তরাষ্ট্রের চীনা পোশাক আমদানি মে মাসে নেমে এসেছে ২২ বছরের মতো সর্বনিম্ন পর্যায়ে। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিটি USAITC সম্প্রতি এই কথা বলেছে। মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে মাত্র $৫৫৬ মিলিয়ন পোশাক আমদানি করেছে, যেটি এবছরে জানুয়ারিতে ছিল $1.69 বিলিয়ন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা ইসরায়েলি হামলা একদিনে নতুন করে ৭৪ জন নিরীহ ফিলিস্তিনির মৃত্যু। গাজা ইসরায়েলি হামলায় একদিনে নতুন করে আবারও ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৮ জন মারা যায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারায় ৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহত সংখ্যা ৭৭০ ছাড়িয়ে গেছে। গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ বলেছেন, দুর্ভাগ্যবশত এটি একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খাবার আনতে গিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। গাজা স্বাস্থ্য কর্মকর্তারা যখন ধ্বংস স্তূপের দ্বার প্রান্তে থাকা হাসপাতালগুলোর জন্য অতি প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের জন্য আবেদন করছেন, তখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। দক্ষিণ গাজার প্রধান স্বাস্থ্য সেবা কেন্দ্র নাসের হাসপাতালে জ্বালানি সরবরাহ শেষ হওয়ার পথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ২০২৩ সালে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৬০০-র বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনি সংখ্যা ৫৭,৬০০ জনে পৌঁছেছে। এরই মধ্যে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে সমর্থ হয়েছে। তারা নতুন করে ১০ জনের মুক্তি দেবে। ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাসের যোদ্ধারা। অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে হামাস ১০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাস সতর্ক করে দিয়ে জানিয়েছে, ইসরায়েলের একরোখা জেদের কারণে চলমান আলোচনা কঠিন হবে। খবর আল জাজিরার। হামাস জানিয়েছে, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় বেশ কিছু বিষয় নিয়ে দ্বিধা রয়েছে, যার মধ্যে রয়েছে জরুরি ত্রাণ সরবরাহ করা, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং স্থায়ী
স্থায়ী যুদ্ধবিরতির প্রকৃত নিশ্চয়তা। হামাস কর্মকর্তা তাহের আল নুনু জানান, সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। তিনি আর বলেন, আমাদের জনগণকে রক্ষা, গণহত্যা বন্ধ এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি না হওয়া পর্যন্ত আমাদের জনগণকে অবাধ মর্যাদাপূর্ণ প্রবেশ এবং ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে ইসরায়েলি সেনাদের যেসব এলাকা থেকে সরে যেতে হবে সেগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবনযাত্রা প্রভাবিত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতির দারুণ সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে এক সপ্তাহে 2 বার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি মনে করি এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে আমাদের একটা সুযোগ তৈরি হবে, তবে খুব ভালো সম্ভাবনা রয়েছে যে আমরা এই সপ্তাহে এবং যদি না হয় তবে আগামী সপ্তাহে কোনো চুক্তিতে পৌঁছাতে পারবো। পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রতিবেদন, পাকিস্তানের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাদাগিরি করছে ভারত। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। তিনি বলেন, ভারত দাদাগিরিমূলক আচরণ করছে এবং পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী চক্র সক্রিয় করছে, এমনকি সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। দেশটি পাকিস্তানের উত্থান ঠেকাতে সব করছে। আহমেদ শরীফ চৌধুরী আরো বলেছেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কে লাভবান হচ্ছে সেটা ভারত। ভারতের কৌশল হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের চক্রে আটকে রাখা, যাতে দেশটি তার প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে না পারে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আরো বলেন, পাকিস্তানের 25 কোটির বেশি মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা, অগ্রগতি ও সমৃদ্ধি তা বাস্তবায়ন হয়েছিল তাদের অতীতব্য, কিন্তু ভারত তা চায় না ঘটুক। তিনি আরো বলেছেন, ভারত চায় দুই দেশের মধ্যে শক্তির ব্যবধান অনেক বাড়ুক, যাতে ভারত আঞ্চলিক আধিপত্য এবং দাদাগিরি করা শক্তি হিসেবে নিজেদের সত্ত্ব চাপিয়ে দিতে পারে। এটাই দিল্লির সবথেকে বড় কৌশল। এ কারণে ভারত আফগান সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। মাঝে মাঝে শোনা যাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর উপর বিভিন্ন জায়গায় হামলা চলছে। এসব হামলার পেছনে সরাসরি ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা জড়িত। তারাই হচ্ছে পাকিস্তানের এসব সেনাবাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালাচ্ছে। 22 বছরের সর্বনিম্নে চীনের পোশাক রপ্তানি বাংলাদেশের জন্য খুলেছে নতুন দুয়ার। যুক্তরাষ্ট্রের চীনা পোশাক আমদানি মে মাসে নেমে এসেছে 22 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিটির USAITC সাম্প্রতিক এই তথ্য জানিয়েছে। মে মাসে যুক্তরাষ্ট্র চীন থেকে মাত্র $556 মিলিয়ন পোশাক আমদানি করেছে এপ্রিল মাসে, যেখানে এর পরিমাণ ছিল $796 মিলিয়ন। খবর রয়টার্সের। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সরকারের কঠোর শুল্ক নীতির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের এপ্রিল থেকে চীনা পোশাক সর্বোচ্চ 145% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি 2025 সালে ক্ষমতায় এসে সেটি মূলত কার্যকর করার পর এবার মার্কিন ব্যবসায়ীরা খুচরা প্রতিষ্ঠান চীন থেকে মুখ ফিরে ভিয়েতনাম, বাংলাদেশ ও ভারত, মেক্সিকোর মতো দেশে উৎপাদন সরিয়ে নিতে শুরু করেছে। চলতি বছরের জানুয়ারিতে চীন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ছিল $1.69 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় 15% বেশি। অনেক প্রতিষ্ঠান ট্রাম্পের সম্ভাব্য শুল্কনীতির আশঙ্কায় আগাম আমদানি ঝুঁকেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাড়ছে চাহিদা। পোশাক উৎপাদন খাতে দক্ষিণ পূর্ব এশিয়া এরই মধ্যে লাভবান হতে শুরু করেছে। আন্তর্জাতিক এডিটিং প্রতিষ্ঠান QIMAG জানিয়েছে, তাদের পরিদর্শন অডিট ডেটা অনুযায়ী 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে চীনে মার্কিন সোর্সিং কমেছে 25% এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বেড়েছে 29%। বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত সবগুলো দেশে এখন মার্কিন রিটেলারদের নতুন গন্তব্য হিসেবে উঠে আসছে। একই সঙ্গে মেক্সিকোর পোশাক রপ্তানিও বেড়েছে। মে মাসে দেশটি যুক্তরাষ্ট্রে $259 মিলিয়ন পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় 12% বেশি।